Come on up here, Elon. He created the first major American car company in generations, and his rocket company is the only reason we can now send American astronauts into space. Come here. Take over, Elon. Yes, take over. As you can see, I'm not just MAGA, I'm dark MAGA. This is the chainsaw for bureaucracy. Chainsaw! And I have created the brand new Department of Government Efficiency, DOGE. Perhaps you've heard of it. Perhaps. Which is headed by Elon Musk, who is in the gallery tonight. And some of them embrace it, and some of them actually become hostile. I don't know what it is. It's sort of Trump derangement syndrome, I guess they call it. But we have it with others, too. They leave, and they wake up in the morning, and the glamour's gone. The whole world is different, and they become hostile. I don't know what it is. Someday you'll write a book about it, and you'll let us know. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শনে আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। অ্যারিস্টটল বলেছিলেন, নতুন সম্পর্ক আমাদের উৎসাহ তৈরি করতে সাহায্য করে, আর পুরনো সম্পর্ক আমাদের ইতিবাচক পথে নাকি নিয়ে যায়। আর জীবনানন্দ বলেছিলেন, যদি থাকে বন্ধুর মন, গাং পার হতে কতক্ষণ। কিন্তু ট্রাম্প সেই গাং পার হতে পারলেন না, তার আগেই বিচ্ছেদ ঘটে গেল তার বন্ধুর সঙ্গে। কোন বন্ধু? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা ওই ইলন মাস্কের কথাই বলছিলাম। ইলন মাস্ক লক্ষ লক্ষ ডলার খরচা করেছেন তার ব্যবসা থেকে জিতিয়ে আনার জন্য ট্রাম্পকে। কেন করেছেন? অবশ্যই তার একটা ব্যবসায়িক স্বার্থ তো আছেই। কি সেই স্বার্থ সেটা বলবার আগে চলুন আগে ট্রাম্পের বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। যে ট্রাম্প ইলন মাস্কের সাহায্য পেয়ে আবার ক্ষমতায় ফিরে এলেন, সেই ট্রাম্পের জীবনের রাজনীতিতে তাকেও আমরা কিন্তু দল বদলু বলতেই পারি। তিনি বেশ কয়েকবার দল পাল্টেছেন। চলুন একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে সেটা একটু দেখে নিই। বিশ্বের সেরা ধনী মধ্য 50-এর ইলন মাস্ক $1,000 খরচ করে গত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়েছিলেন। কেন তিনি রিপাবলিকান দলের পাশে দাঁড়ান? নিশ্চয়ই স্বার্থ তো বটেই। অন্যতম কারণ ছিল বাইডেন প্রশাসন ছিল ডেমোক্রেটিক দলের নীতির পক্ষে। কি সেই নীতি? ডেমোক্রেটিক দলের নীতি বড় কর্পোরেট ব্যবসায়ী সংস্থাকে সংযত রাখা, ছোট ব্যবসার ব্যাপ্তি, সর্বোপরি রাজনৈতিক পরিসরে কর্পোরেট প্রভাব কমানো। অথচ এই ডেমোক্রেটিক পার্টি 1828 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ব্যক্তি অধিকার রক্ষা ও উচ্চ শুল্কের বিরোধী থাকলেও গৃহযুদ্ধের আগে দাসপ্রথাকে সমর্থন করত। 1854-তে দাসপ্রথা বিলোপের জন্যই রিপাবলিকান দলের আবির্ভাব ঘটে। প্রাথমিকভাবে এই পার্টিতে আমেরিকার উত্তরাঞ্চলের প্রোটেস্ট্যান্ট কারখানার শ্রমিক, পেশাদার ব্যবসায়ী, সমৃদ্ধ কৃষক ও গৃহযুদ্ধের পরবর্তী সময় কৃষ্ণাঙ্গ দাসেরাও সমর্থক হয়ে পড়ে। 1860 সালে দলের প্রথম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের নির্বাচিত হওয়া, গৃহযুদ্ধের বিজয়, দাসপ্রথা বিলোপে এই দলের ভূমিকা ছিল অগ্রগণ্য। 1932 পর্যন্ত দল আধিপত্য বজায় রাখে।
তবে দক্ষিণ আমেরিকার প্রভাব ছিল ডেমোক্র্যাটদের। এরপর থেকেই রিপাবলিকান দল ক্রমশ রক্ষণশীল হতে শুরু করে। 1973 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আমেরিকান নারীদের গর্ভপাতের বিরোধিতা করে। ধর্মপ্রচারকদের সমর্থন বাড়তে থাকে। 1968 থেকে 1988 6টি রাষ্ট্রপতি নির্বাচনে 5টিতেই জয়লাভ করে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট। আদ্যপান্ত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প প্রথম জীবনে ডেমোক্রেটিক দলেই ছিলেন। 2024 নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে অতীতে মেয়র নির্বাচনে অর্থ সাহায্য দিয়েছিলেন। টাকার অঙ্ক ছিল $6,000। এরপর বেশ কয়েকবার তিনি টাকা দেন কমলা হ্যারিসকে। এমনকি ডেমোক্র্যাট দলের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ও সেনেটর হিলারি ক্লিন্টনকেও নির্বাচনী তহবিলে অর্থদান করেন। ট্রাম্পের রাজনৈতিক জীবনেও ডেমোক্র্যাট দলে থাকার সময়টা বেশি। 2004 সালে CNN এর সাংবাদিক উলফ ব্লিজারকে বলেছিলেন ডেমোক্র্যাটদের অর্থনীতি পরিচালনা ভালো, বরং রিপাবলিকানদের সময় বিপর্যয় হয়েছে। এহেন ট্রাম্প কেন ঘোড়া থেকে হাতির পিঠে উঠলেন সেটা একটু বোঝা দরকার। জেনে রাখা দরকার, প্রাচুর্যে ও নারী সঙ্গে ক্লান্ত ট্রাম্প বুঝেছিলেন জীবনের সবকিছু পেলেও খ্যাতির অভাব থেকে গেছে। কর্পোরেট শিল্পপতি হিসেবে যেটুকু খ্যাতি তার প্রাপ্য সবটুকুই মুছে যাবে নারী সঙ্গের অভিযোগে। ফলে রাজনৈতিক ক্ষমতার একমাত্রই দিতে পারে সেই স্বীকৃতি। তবে ডেমোক্র্যাট ট্রাম্প সরাসরি রিপাবলিকান দলে যোগ দিয়েছিলেন ভাবাটা ভুল হবে। রাজনীতিতে সলতে পাকানোর কাজ শুরু তার 1999 সালে। 1999-তে অক্টোবর মাসে নিউ ইয়র্কের ইন্ডিপেন্ডেন্স পার্টিতে যোগ দেন ট্রাম্প। 1 বছর পর রিফর্ম পার্টির তরফে রাষ্ট্রপতির মনোনয়ন নেন। কিন্তু দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে বিরক্ত হয়ে ট্রাম্প ডেমোক্র্যাট দলে যোগ দেন। মোদ্দা কথা, টাকার জোরেই রাজনীতিতে আসা ট্রাম্পের। এবার প্রশ্ন, ইলন মাস্ক কেন হাজার হাজার ডলার ট্রাম্পের নির্বাচনে খরচ করলেন? ট্রাম্পকে সমর্থনই বা কেন করলেন? 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ইলনের জন্ম। বাবা একজন ইঞ্জিনিয়ার, মা ছিলেন পুষ্টিবিদ। ছোট থেকেই কম্পিউটারে আগ্রহ। 12 বছর বয়সে একটি ভিডিও গেম তৈরি করে $400 বিক্রি করেন। পদার্থবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক হন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে। 1995-এ জিপ2 নামে এক কোম্পানি তৈরি, যা অনলাইন সিটি গাইড ছিল। পরে এই কোম্পানি বিক্রি করে দেন কম্প্যাক্ট নামে আরেক ব্যবসায়ী সংস্থাকে। 1999 সালে তিনি পেপাল প্রতিষ্ঠা করেন, যা অনলাইন পেমেন্ট সিস্টেম ছিল। সেটিও তিনি বিক্রি করে দেন। এরপর থেকে তার তহবিল ফুলতে থাকে। 2012 সালে স্পেস এক্স প্রতিষ্ঠা করেন মহাকাশ অনুসন্ধান করার জন্য। ট্রাম্প মহাকাশ থেকে যে মহাকাশচারীদের ফিরিয়ে আনার কৃতিত্ব দাবি করেন, তার কৃতিত্ব কিন্তু নাসার নয়, কৃতিত্ব ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানি। 2003 সালে টেসলা গাড়ির কারবার তিনি শুরু করেন। পরিবেশ বান্ধব হিসেবে এই গাড়ি প্রশংসিত হয় সারা বিশ্বে। সবচেয়ে সাহসিক পদক্ষেপ তিনি যা করেন সেটা হলো নিউরোলিঙ্ক, যা নিউরো টেকনোলজি ব্রেন কম্পিউটার ইন্টারফেস তৈরি করে। ইলন একটি ইহুদি উপাধি, হিব্রু ভাষায় যার অর্থ ওক গাছ। এই মুহূর্তে তার সম্পদ $40,000 কোটি বেশি। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের প্রথম ধনী তিনি। ফোর্বসও বলেছে মাস্কের সম্পদ এই মুহূর্তে $3,680 কোটি। দ্বিতীয় স্থানে আছেন অ্যামাজনের জেফ বেজোস। যেভাবে ইলনের কোম্পানির শেয়ার দর বেড়েছে, আর ততই ধনী হয়েছেন ইলন মাস্ক। ভালোই সম্পর্ক এগোচ্ছিল ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের, কিন্তু ইলন মাস্ক বুঝতে শুরু করলেন যে কারণে তিনি ট্রাম্পকে সাহায্য করেছিলেন তার অন্যতম কারণ ছিল যে ট্রাম্প নিজেও একজন ব্যবসায়ী, সুতরাং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা তিনি করবেন। নিশ্চয়ই ট্রাম্প তো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবেন, তার সঙ্গে সঙ্গে তার জীবনে তিনি যা মহিলা সঙ্গ করেছেন, যা টাকা রোজগার করে বৈভবে কাটিয়েছেন, সে ব্যাপারে তার তৃপ্তি এসে গেছে। এখন তিনি চাইছেন একটু ফেম, একটু ক্ষমতা, একটু নাম ডাক এবং পজিটিভ নাম ডাক। তিনি জানেন
তার কাঁধেতে যে ওই যৌন নির্যাতনের যেসব অভিযোগ জমা পড়ে আছে, সেক্ষেত্রে নতুন করে যদি একটু ব্যবস্থা না করা যায় তাহলে সেই অপবাদগুলো তিনি ঘোচাতে পারবেন না। যার জন্য বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে আবার যুদ্ধটাকে বন্ধ করবার হুমকি দিয়ে যুদ্ধটাকে থামিয়ে দিয়ে নোবেল পুরস্কারটা যদি কোনো রকমে একবার হাতে চলে আসে তাহলেই তো তার ফেম চলে এলো। এখানেই বোধহয় ইলন মাস্ক একটু বুঝতে ভুল করেছিলেন ট্রাম্পকে। তিনি ভেবেছিলেন যে ট্রাম্প যেহেতু ব্যবসায়ী, সুতরাং ব্যবসায়ীর কোনো জাত ধর্ম হয় না, দেশও হয় না, যেখানে লাভ যেখানে মুনাফা ব্যবসায়ীরা সেটাই করেন। হ্যাঁ, ট্রাম্পের জীবনেও যদি দেখব তাহলে কিন্তু সেটাও ঘটেছিল। ইলন মাস্ক দেখলেন যে তার যে ব্যবসা, সেই ব্যবসার ব্যাপারেও নাক গলাতে শুরু করে দিয়েছেন ট্রাম্প। কেমন? ভারতে টেসলার কারখানা হবে, গাড়ি তৈরি হবে, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বসে পাকা কথা টথা হয়ে গেল। হঠাৎ দেখা গেল ট্রাম্প বলে বসলেন যে ভারতবর্ষে ওইসব মাস্কের ওই গাড়ির কারখানা ফারখানা করা যাবে না, যা করতে হবে আমেরিকাতেই করতে হবে, টাকা আমেরিকাতেই ঢালতে হবে, কারণ আমেরিকার বেকারদের কাজ দরকার। কথাটা খুব একটা মিথ্যে বলেননি, কারণ তিনি জানেন যে আমেরিকার প্রধান যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে প্রবল বেকারত্ব। প্রায় 25% সেখানকার যুবক নাকি বেকার, বাইরের লোক এসে কাজ করছেন। যার জন্য তিনি কিন্তু এর ভোটের আগেই বলে বসেছিলেন যে তিনি এলে পরে অভিবাসন যে নীতি তৈরি করবেন সেখানে বাইরের লোকদের থাকাটা চলবে না, সেরকম ভাবে রীতিমতো ট্যাক্সও গুনে তাদের থাকতে হবে। এই জনপ্রিয়তাটাই কিন্তু তাকে অনেকাংশে এবার ভোটে জেতাতে কাজ করেছে। আর ইলন মাস্কের ওখানেই ভুল হয়ে গেছে যে একদিকে তিনি চেয়েছিলেন যে ব্যবসায়ী মতন চলবেন, আর ট্রাম্প যেটা করলেন সেটা হচ্ছে ব্যবসার সঙ্গে সঙ্গে নিজের জনপ্রিয়তাটা ধরে রাখতে চাইছেন, কারণ ক্ষমতা বড় কথা। চলুন আমরা দেখব যে কি কারণে ট্রাম্পের সঙ্গে ঝগড়া লাগলো মাস্কের। কিছু ঘটনা তো আগেও বললাম, আর সবচেয়ে বড় যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে বিগ বিউটিফুল বিল। আপনারা খবরের কাগজে বিভিন্ন টিভির মাধ্যমে দেখেছেন যে সেখানে তিনি যেটা বলেছেন যে ওই অভিবাসন নীতি, এখান থেকে টাকা পয়সা, আমেরিকা থেকে টাকা পয়সা যারা বাইরে নিজেদের দেশে পাঠাবেন সেখানে একটা ট্যাক্স দিতে হবে, যেটা প্রথমে ধরা হয়েছিল 5%, পরে সেটাকে কমিয়ে করা হয়েছিল 3%। সেটাতে আপত্তি ছিল আমাদের ইলন মাস্কের। তিনি বলেছেন এত কম কেন, আর একটু বেশি মাত্রায় ট্যাক্সটা নেওয়া উচিত। এটা একটা কারণ, এবং এটা একটা বড় কারণ। তারপরে আর বাদ বাকি আরো অনেকগুলো কারণ আছে যা এখনো সব পুরোটাই সামনে আসেনি। কিন্তু ট্রাম্পের সঙ্গে এই যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বে একটা বিচ্ছেদ ঘটে গেল। চলুন এইটা নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখে নিই। এবার নির্বাচনে জিতে সরকারি পরিচালন ব্যবস্থাকে কর্পোরেট স্বার্থে ব্যবহার করতে একটি কমিটির শীর্ষ পদে ইলনকে বসান ট্রাম্প। শুরু হয় ভার কমাতে সরকারি কর্মী ছাঁটাইয়ের দায়ভার ইলনের কাঁধে চাপিয়ে সফল হলেন ট্রাম্প। ইতিমধ্যে আমেরিকায় টেসলা মোদি বৈঠকে ভারতে গাড়ি কারখানা খোলার আলোচনা এগোলে ট্রাম্প বলে বসেন দেশের অর্থনীতি মজবুত করতে আমেরিকাতেই কারখানা খুলতে হবে টেসলাকে, ভারতের কি প্রয়োজন। ট্রাম্পের বক্তব্য কিন্তু এক্ষেত্রে বাস্তবোচিত। গত মার্চ মাসে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো যে বেকারত্বের হার 4.2 বলে দাবি করে, বাস্তবে আসলে তা বিপরীত। বেকারত্বের হার আমেরিকায় 24.3%, অর্থাৎ প্রতি 100 জন আমেরিকান যুবকদের মধ্যে 24 জন বেকার, অর্থাৎ প্রতি 4 জনে 1 জন। লিসেপ চেয়ারম্যান জিন লুইউইগ বলেছেন, কঠোর বাস্তব যে আমেরিকান যুবক বেকারত্বের গ্লানি নিয়ে জীবন যুদ্ধে লড়ছে। আমেরিকায় 2 সপ্তাহে 1 ঘন্টার কমও যারা কাজ করেন তাদের বেকার ধরা হয় না। গৃহহীন বা তাঁবুতে থাকলেও 1 ঘন্টার কম কাজ করে ন্যূনতম মজুরি পেলেও তাদের বেকার ধরা হয় না। 4 জনের একটি পরিবারের প্রতি ঘন্টার মজুরি $16 মতো। বেশ কিছু চাকরি দখল করে আছে আমেরিকানরা। ফলে জনক্ষোভ থেকে বাঁচতে আমেরিকানদের এই স্লোগান দিতে বাধ্য হন ট্রাম্প যে আমেরিকা আমেরিকানদের জন্য। অন্যদিকে ইলন ব্যবসায়ী, দক্ষিণ আফ্রিকার মূল বাসিন্দা। আমেরিকার অর্থনীতির চেয়েও তার কাছে মূল্য বেশি কর্পোরেট দুনিয়ার, যেখানে দেশ নেই, জাত নেই, ধর্ম নেই, আছে শুধু মুনাফা মুনাফা আর মুনাফা। ফলে
ট্রাম্প শিবির থেকে সরে আসা ছাড়া ইলনের কোনো পথ ছিল না। তিনি কি সরকারি ক্ষমতা থেকে সরে গিয়ে আবার ব্যবসায় ফিরে যেতে পারতেন? হ্যাঁ, পারতেন, কিন্তু ক্ষমতা তো দিল্লি কা লাড্ডু, তার স্বাদ একবার পেলে ছাড়ে কে? সুতরাং ইলন নিজের এক্স হ্যান্ডেলে লিখলেন, নতুন পার্টি তিনি তৈরি করতে চান। জনগণের কি সমর্থন আছে? 80% মানুষ বললেন হ্যাঁ আছে। ব্যাস, ইলন সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ঈগল ও আমেরিকার নীল লাল রং দিয়ে লোগো বানিয়ে দল তৈরি করলেন আমেরিকান পার্টি। ঘোষণা করলেন বিভিন্ন সংস্থাকে অনুদান দেওয়া ও ভর্তুকি কাটছাট করলে দেশে ঋণের বোঝা চাপবে। উল্লেখনীয়, এই মুহূর্তে কংগ্রেসের কাছ থেকে আমেরিকা প্রশাসন ঋণ করেছে $36,10,000 কোটি। আগামী অর্থবর্ষে যা আরো $5 লাখ কোটি বাড়বে। ইতিমধ্যে খবরে প্রকাশ, আমেরিকার শিশু স্বাস্থ্যে অবনতি ঘটছে। আমেরিকার 35% এলাকায় প্রসূতি সেবা নেই। আমেরিকার শিশু চিকিৎসকের একাংশ জানাচ্ছেন, জার্মানি বা ডেনমার্কের শিশুদের আয়ু আমেরিকান শিশুদের চেয়ে অনেক বেশি। ভবিষ্যতের নাগরিকদের আগামী দিন ভয়ঙ্কর। ইলন মাস্ককে ট্রাম্প তো কটাক্ষ ছুড়ে বলেছেন, ও নিজেকে লিঙ্কন ভাবছে। এটা কোনো ভিডিও গেম নয়। অর্থাৎ প্রথম জীবনে মাস্ক যে ভিডিও গেম বানিয়ে প্রথম রোজগার করেছিলেন, তাতেই কটাক্ষ করেছেন ট্রাম্প। শুধু কটাক্ষই নয়, রীতিমতো তিনি অতীতের প্রাণের বন্ধু ইলনকে ধমকি দিয়ে বলেছেন, ইলন যেন দক্ষিণ আফ্রিকায় নিজের দেশে ফিরে যান। এই মুহূর্তের খবর, ইলনের দলে কার্লসন, মার্জোভি টেলর ও টমাস মেসির মতন ধনী ব্যবসায়ীরাও যোগ দিচ্ছেন। ট্রাম্পের কটাক্ষেরও জবাব দিয়েছিলেন ইলন মাস্ক। তিনি বলেছেন, ভয় সবসময় মনকে ঋণী করে। ট্রাম্প ইতিমধ্যে নাসায় 2100 কর্মীকে ছাঁটাই করেছেন। সঙ্গে অস্থায়ীভাবে নাসার শীর্ষ পদে বসিয়েছেন শন ডাফিকে। ইলনের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব যখন জমে ক্ষীর, তখন ইলন চেয়েছিলেন নাসার শীর্ষ পদে আসুক হ্যারড আইজারম্যান। মজার কথা, নিজের সাইটে ট্রাম্প বলেন, শন ডাফিং পরিবহন দপ্তর ভালো সামলেছেন, তাই মহাকাশ দপ্তরে তিনি যোগ্য। কিন্তু ট্রাম্প এই মহাকাশচারী আইজারম্যানকে ছেটে দিয়ে বলেন যে ইলন এর মনোনয়ন চেয়েছিলেন কারণ নিজের ব্যবসার সুবিধের জন্য। নাসার মোট 18,000 ছাঁটাই ও বিজ্ঞান প্রকল্প তিনি অনেক বন্ধ করে অর্থ সাশ্রয় করেছেন। ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের বিরোধ যখন তুঙ্গে, তখন ইলন মাস্ক বুঝলেন যে তার যেসব সংস্থা বা অন্যান্য ব্যবসায়ীদের সংস্থায় যে ভর্তুকিটা দেওয়া হয়, সেটা কিন্তু ট্রাম্প এবার আটকে দেবেন। ট্রাম্প নিজেও ঠিক করলেন যে তার স্পেস এক্স নামে যে কোম্পানিটি আছে, যারা মহাকাশ যাত্রা নিয়ে কাজ কারবার করেন, এই যেমন দেখলেন না যে মহাকাশচারীদের যে ফিরিয়ে নিয়ে আসা হলো, সেটা কিন্তু নাসা করেনি, এই প্রাইভেট কোম্পানি দায়িত্ব নিয়েছিল। অর্থাৎ ইলন মাস্কের কোম্পানি কিন্তু ফেরত নিয়ে আসে তাদের মহাকাশ থেকে পৃথিবীতে। সেখানে তো বটেই, আর তার সঙ্গে সঙ্গে ইলন মাস্কের কাজকর্মের ওপর বাধা সৃষ্টি করতে চাইছিলেন ট্রাম্প, যাতে ইলন মাস্ক যেন তার সমসাময়িক জায়গাটা যেন তৈরি না করতে পারেন। ইলন মাস্ক তখন কি করলেন, তার ব্রহ্মাস্ত্র ছাড়লেন। কি ব্রহ্মাস্ত্র? ট্রাম্পের বিরুদ্ধে যে যৌন কেলেঙ্কারির কথা আছে, সেগুলোকে নতুন করে প্রকাশ করার চেষ্টা করলেন। ইতিমধ্যে প্রায় 25-26 জন মহিলা কিন্তু অনেক আগে থেকেই ট্রাম্পের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির কথা বলেছেন, যৌন নির্যাতনের কথা বলেছেন। সেসব তো আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছেন। অনেকে হুমকি টুমকি পেয়ে কেস আবার উইথড্র করে নিয়েছেন, যা আমাদের দেশে ঘটে, আমেরিকাতেও তা ঘটে। কিন্তু যে ঘটনাটা নিয়ে নতুন করে সাড়া জাগানোর চেষ্টা করলেন আমাদের ইলন মাস্ক, সেটা হচ্ছে জেফ্রি এপস্টাইনের একটি ঘটনা। তিনি একটা দ্বীপ কিনেছিলেন, তিনিও ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসার ওই স্থলে তার যে দ্বীপটি ছিল, সেই দ্বীপে 12 বছর থেকে 17 বছর পর্যন্ত মেয়েদের তিনি কিন্তু পাচার করে নিয়ে আসতেন এবং বড় বড় ব্যবসায়ী এবং বড় বড় রাজনীতিবিদদের ডেকে নিয়ে এসে তাদের দিয়ে তিনি সেখানে ফুর্তি করাতেন। এই তালিকার মধ্যে ট্রাম্প, হ্যাঁ ট্রাম্প তো অবশ্যই আছেন, যদিও ট্রাম্প বলেছেন যে না, আমি কোনোদিন ওই দ্বীপে যাইনি, সেটা তো পরে আসছি। দ্বিতীয়ত কে ছিলেন? প্রিন্স অ্যান্ড্রু ছিলেন, ব্রিটেনের যিনি রাজকুমার। আর কে ছিলেন? আর ছিলেন ওই আমেরিকার প্রেসিডেন্ট ক্লিন্টন। যাই হোক, এই যে এপিসোডটা, সেটা আপনাদের কাছে আরেকটা প্রতিবেদনে
তুলে ধরছি যে কি ভয়ঙ্কর অভিযোগ করেছেন আমাদের ইলন মাস্ক। ঘটনাটি এর আগে অনেকে জানতেন, কিন্তু আরো যেন নতুন করে বিষয়টা সামনে এলো। দেখুন সেই ঘটনাটা নিয়ে একটি প্রতিবেদন। ট্রাম্প মাস্ক বিরোধে মাস্কের যেসব কোম্পানিকে অনুদান দেওয়া হচ্ছিল, এবার সরকারের তরফ থেকে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে নাসাকে শক্তিশালী করতে মাস্কের যে মহাকাশ গবেষণা সংস্থা আছে তারাও হাত গুটিয়ে নিচ্ছে। মাস্ক নতুন রাজনৈতিক দল গড়ার সঙ্গে সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে এক মারাত্মক যৌন কেলেঙ্কারির ঘটনা যা ধামাচাপা ছিল তা প্রকাশ্যে আনছেন। এতদিন 1970 থেকে প্রায় 25 জন মহিলা ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন। আদালত পর্যন্ত গড়ালেও তার গতি থমকে। এই মুহূর্তে মাস্ক যে ঘটনাটি প্রকাশ্যে আনছেন সেটি হলো 2016 সালের একটি ঘটনা। ক্যালিফোর্নিয়ার এক মহিলার অভিযোগ ট্রাম্প এবং ধনকুবের জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে। জেফ্রি তার ম্যানহাটনের বাড়িতে তার যখন 13 বছর বয়স তখন এই দুইজন তার কুমারিত্ব হরণ করেন জোর করে। হুমকিতে পড়ে পিছিয়ে যান এই মহিলা। সেই মহিলার নাম ভার্জিনিয়া জিকার। শোনা যায় প্রেসিডেন্ট হওয়ার আগে জেফ্রির ললিটা এক্সপ্রেস বিমানে বিভিন্ন দেশ ভ্রমণ করতেন ট্রাম্প। যৌন পাচারের অভিযোগে জেফ্রি গ্রেপ্তার হন। জেফ্রির একটি 72 একর জমির দ্বীপ লিটন সেন্ট জেমসে কয়েকটি ভিলা আছে, যা ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জের 2 মাইল দূরে। 2019 সালে অপ্রাপ্তবয়স্ক নারীদের পাচার করে নিয়ে আসা হতো এই দ্বীপে। সেখানে জোর করে যৌন নির্যাতন করতেন জেফ্রি। তার অতিথিদের মধ্যে ছিলেন 200 জন বিশেষ মানুষ। 12 থেকে 17 বছর বয়সী সুইট 16 মেয়েদের নিয়ে আসা হতো। সাহায্য করতেন জেফ্রির এক বান্ধবী যার নাম ম্যাক্সওয়েল। তার অতিথিদের তালিকায় ছিলেন বিজ্ঞানী হকিং, ইংল্যান্ড রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু, মাইকেল জ্যাকসন, লিওনার্দো ক্যাপ্রিও, জন লুকাস, মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন, বিল গেটস এবং অবশ্যই ডোনাল্ড ট্রাম্প। 40 জন মহিলার অভিযোগে শেষ জীবনে 2019 সালে 66 বছর বয়সে জেফ্রিয়ারের মৃত্যু হয় জেলে। জেফ্রির বান্ধবী ম্যাক্সওয়েলের স্বীকারোক্তি, বাচ্চা মেয়ে ছাড়া মন ভরত না বিল ক্লিন্টনের। কেফির খাতায় ক্লিন্টনের নাম ছিল ডো 36, কিন্তু ট্রাম্পের কি নাম ছিল সেটা এখনো জানা যায়নি। প্রশ্নটা অন্য জায়গায়। সেটা হচ্ছে ট্রাম্প এবং ইলন মাস্কের লড়াই। বাংলা একটা প্রবাদ আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। সে উলু খাগড়ার মধ্যে যেমন আমেরিকার জনগণ আছেন, আমরা ভারতের জনগণ আছি, বিশ্বের জনগণও আছে। কারণ যদি ত্রিশক্তি ধরা হয় সেটা হলো গিয়ে আমেরিকা, চীন অ্যান্ড রাশিয়া, তাহলে এই আমেরিকার যদি কোনো রকম রাজনীতিতে বা আর্থসামাজিক অবস্থার মধ্যে যদি কোনো সংঘাত আসে, কোনো সমস্যা আসে, তার কিছু না কিছু আঁচ তো আমাদের কাছে আসবে। কিভাবে আসবে সেটা নিয়ে একটা আলাদা প্রতিবেদনে দেখাবো। ট্রাম্পের বিরুদ্ধে এখন যে অভিযোগগুলো রয়েছে বা নতুন করে ইলন মাস্ক যে অভিযোগ তুলেছেন সেটা কতদূর কি বিচার হবে কিনা, ইমপিচমেন্ট আবার দাঁড়াবে কিনা, অনাস্থা প্রস্তাব আসবে কিনা, এবং সবচেয়ে বড় কথা ইরানের খামেনি কিন্তু তার মৃত্যুর পরোয়ানা জারি করে দিয়েছেন। অর্থাৎ যদি এরকম হয়, এর আগেও আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্টরা আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। ট্রাম্পের ক্ষেত্রেও কিন্তু দুবার আঘাত হয়ে গেছে। এবার খামেনি সেই দায়িত্বটা নিয়েছেন। কি হতে পারে না পারে সেটা তো আমরা আগামী দিনে বুঝতে পারবো। এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা এমন নতুন কিছু বিষয়ে গবেষণা করে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। আজ এখানে শেষ করছি। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।